হাই ফিউচার অফিসার্স, আজকে আমরা চলে এসেছি এসএসসি সিএইচএসএল টিয়ার 1 এর 12 নভেম্বর 2025 এর শিফট 2 এর এক্সাম সেট নিয়ে। ঠিক আছে, আজকে শুরু করব আমরা একটা কোট দিয়ে। কি কোট দেখে নাও, ডু নট ওয়াইন, ডু নট ওয়াইন, ডু নট কমপ্লেইন, জাস্ট ওয়ার্ক হার্ডার। ওয়াইন মানে হচ্ছে ঘ্যান ঘ্যান করা, ঘ্যান ঘ্যান করো না, কমপ্লেইন করো না, কোনো অভিযোগ করো না, জাস্ট ওয়ার্ক হার্ডার। কঠিন থেকে কঠিন পরিশ্রম করো তোমার কাজের জন্য, তোমার পড়াশোনার জন্য, তোমার চাকরির জন্য। তাহলে আজকে আমরা আমাদের ফার্স্ট কোশ্চেন শুরু করি। দেখো কোশ্চেন নাম্বার 1 কি লেখা আছে দেখো, আইডেন্টিফাই দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স, বলছে আইডেন্টিফাই মানে চিহ্নিত করো, দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের সেই অংশটা দ্যাট কন্টেন্স আ গ্রামাটিক্যাল এরর, যে পার্টের মধ্যে গ্রামাটিক্যাল এরর আছে। দেখো এ বি সি ডি চারটে পার্ট আছে, ঠিক আছে। কি লেখা আছে দেখো, দ্য কমিটি হ্যাজ সাবমিটেড দেয়ার রিপোর্ট টু দ্য বোর্ড ফর রিভিউ। কমিটি তাদের রিপোর্টটা জমা দিয়েছে বোর্ডে ফর রিভিউ, রিভিউ করার জন্য, যে এটা কেমন হয়েছে, ঠিক আছে, সেটা জানানোর জন্য। ঠিক আছে, দেখো একটু বুঝিয়ে দিই। এখানে দেখো অপশন কি কি আছে। ফার্স্ট হচ্ছে দ্য কমিটি, সেকেন্ড হচ্ছে হ্যাজ সাবমিটেড দেয়ার রিপোর্ট টু দ্য বোর্ড সি, আর ডি বলছে ফর রিভিউ। এই চারটের মধ্যে কোথায় ভুলটা আছে সেটা আমাদের বার করতে হবে। আচ্ছা একটা জিনিস দেখো, এই ছবিটা আমি দিয়েছি বুঝে নাও। এই দেখো, ধরো আমি একটা কমিটি বানিয়েছি, এই চারজনের কমিটি, তাই তো। এখানে 1 2 3 4 চারটে মানুষ আছে, চারজনের একটা আমি কমিটি বানিয়েছি। ঠিক আছে, তো যখন আমি কমিটি বানাচ্ছি তখন কি হচ্ছে, এরা প্রত্যেকেই কমিটির অংশ হয়ে গেল, মেম্বার হয়ে গেল। ঠিক আছে, তো তখন কি হচ্ছে, এই চারজন লোক, এই চারজন লোককে একসাথে কি বলা হচ্ছে, কমিটি বলা হচ্ছে, মানে বডি অফ কমিটি বলা হচ্ছে এই চারজন লোককে। ঠিক আছে, আর যখনই এমন হবে তখন এটা কি হবে, চারজন লোক যেহেতু, তখন একসাথে আমি কি কমিটি বলছি, তার মানে এটা হয়ে গেল কি কালেকটিভ নাউনের মধ্যে পড়ে গেল। কি বললাম, কালেকটিভ নাউনের মধ্যে পড়ে গেল। তো কালেকটিভ নাউন কাকে বলে চলো দেখে নিই আমরা। দেখো এখানে লেখা আছে, কালেকটিভ নাউন আর সিঙ্গেল ওয়ার্ডস ইউজ টু নেম আ গ্রুপ অফ পিপল, অ্যানিমেলস অর থিংস অ্যাজ আ সিঙ্গেল ইউনিট। কি বলছে, কালেকটিভ নাউন হলো সেইগুলো যেখানে একদল মানুষ কিংবা একদল প্রাণী, অ্যানিমেল কিংবা অন্যান্য জিনিসকে একসাথে বোঝানো হয়। কিভাবে বোঝানো হয়, অ্যাজ আ সিঙ্গেল ইউনিট, তারা কিন্তু সিঙ্গেল তখন ইউনিট। দেখো এখানে 5খানা পাখির ছবি দেওয়া আছে, তাই না, একসাথে উঠছে। তো যখন এরা একসাথে ওঠে তখন আমরা কি বলি, এক ঝাঁক পাখি। তো পাখিগুলোকে একটা ঝাঁকের মধ্যে এনে ফেলা হচ্ছে, তাই তো, তখন এই ঝাঁকটা কিন্তু সিঙ্গেল ইউনিট হিসাবে ট্রিট হবে কমিটির মতো। ঠিক আছে, দেখে নাও কি কি হতে পারে এখানে। দেখো টিম, টিম অফ প্লেয়ার্স হয়, তাই তো। প্যাক, প্যাক শব্দটা কোথায় বসে, উলস অর ডগস এর ক্ষেত্রে। এই ধরনের কোশ্চেন কিন্তু এসএসসি খুব ভালোবাসে, কোনো না কোনো একটা তোমাদের কালেক্টিভ নাউন কিন্তু দিয়েই দেবে পরীক্ষায়। এই যে প্যাক, প্যাক কোথায় বসে, উলস অর ডগস, মানে নেকড়ে আর কুকুরের সাথে কিন্তু প্যাক শব্দটা ইউজ করা হয়, প্যাক অফ উলস বা প্যাক অফ ডগস। ঠিক আছে, হার্ড, হার্ড কোথায়, গবাদি পশু, যেমন ক্যাটল, হার্ড অফ ক্যাটল, হার্ড অফ এলিফেন্টস অর হার্ড অফ ডিয়ার। ফ্লক অফ বার্ডস মানে এক ঝাঁক পাখি, ঠিক এই ছবিটার মতো। ঠিক আছে, এক ঝাঁক পাখি। হুম, ফ্লিট, ফ্লিট কখন হয়, শিপ, জাহাজ বোঝালে অনেকগুলো জাহাজ বা অনেকগুলো গাড়ি একসাথে আছে তখন কি ফ্লিট বলা হয়। ঠিক আছে, লাইব্রেরি অফ বুকস, প্রাইড, দেখো এইটা কিন্তু আনকমন, প্রাইড অফ লায়ন্স, সিংহের দলকে কি বলে, প্রাইড। ঠিক আছে, স্কুল অফ ফিশ, স্কুল মানে আমরা জানি যে কি হয়, শুধুমাত্র বাচ্চারা পড়াশোনা করে যেখানে না, এক ঝাঁক মাছ বোঝাতে আমরা কিন্তু স্কুল শব্দ ব্যবহার করি। ঠিক আছে, সোয়ার্ম অফ বিস অর সোয়ার্ম অফ ইনসেক্টস, বিস মানে কি মৌমাছি, আর ইনসেক্ট মানে কি কীট পতঙ্গের যে ঝাঁক থাকে তাকে বলা হয় কি সোয়ার্ম। ঠিক আছে, এবার দেখো এই যে উপরে দুটো সেন্টেন্স লিখেছি আমি, দেখো এখানটাই। ঠিক আছে, কি লেখা আছে দেখো, দ্য জুরি গেভ ইটস ভার্ডিক্ট। আচ্ছা জুরি, জুরি শব্দটাও কিন্তু কি হচ্ছে, আমাদের সিঙ্গেল ইউনিট হিসেবে ট্রিট হচ্ছে। জুরি মানে হচ্ছে বিচারক মন্ডলী। কি বললাম, বিচারক মন্ডলী, অনেক বিচারক একসাথে সেখানে বসে কোনো একটা কেসের রায় দিচ্ছে। ঠিক আছে, তখন দেখো কি লেখে এখানে, দ্য জুরি গেভ ইটস, এটার, কি বলছে, এটার অর্ডার দিল। কারণ কি, ইট কেন বলি, ইট মানে এটার, একজনের বোঝাচ্ছে, তাই না। জুরি মানে তো বিচারক মন্ডলী, সেখানে 5জন বিচারক থাকতে পারে, সেখানে 7জন বিচারকও থাকতে পারে। ঠিক আছে, কিন্তু সবাই মিলে যখন একটা দলের সাথে, একটা দলের মধ্যে মিশে যাচ্ছে তখন সেটা দল হিসাবে কিন্তু ট্রিট হচ্ছে। কি বললাম, এখানে সিঙ্গেল ইউনিট হিসাবে ট্রিট হচ্ছে, ওই জন্য এখানে ইট হবে। ঠিক আছে, দ্য টিম ওন ইটস ম্যাচ, টিমটা তার খেলাটা জিতেছে, তার ম্যাচটা জিতেছে। দেয়ার না কিন্তু, এখানে প্রত্যেকটা মানুষকে বোঝানো হচ্ছে না, কিন্তু গোটা টিমটাকে একটা ইউনিট হিসেবে ধরা হচ্ছে, তো ওই জন্যই বলা হচ্ছে কি ইটস, এটার ম্যাচটা জিতেছে। ঠিক আছে, এবার চলে যাচ্ছে আমরা কোশ্চেনে। দেখো তাহলে এখানে ভুলটা কোথায়, এই দেখো অপশন নাম্বার বি, হ্যাজ সাবমিটেড দেয়ার রিপোর্ট আছে, দেয়ার রিপোর্ট হবে না, কারণ এটা সিঙ্গেল ইউনিট, কমিটি হচ্ছে সিঙ্গেল ইউনিট, এক বচন, সিঙ্গুলার নাম্বার, তাই তো, ওই জন্য কি হবে এখানে ইটস হবে। ঠিক আছে, ইটস রিপোর্ট জমা দিয়েছে, মানে এর রিপোর্টটা জমা দিয়েছে। ক্লিয়ার, চলো সেকেন্ড কোশ্চেনে যাই আমরা। কোশ্চেন নাম্বার 2 দেখো,
ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ। এখানে লেখা আছে দ্য ম্যানেজার হায়ার্ড হিম, ম্যানেজার তাকে কাজে নিল পিওরলি ড্যাশ ডেসপাইট হিজ ল্যাক অফ এক্সপেরিয়েন্স। তো এখানে দেখো একটা শব্দ শিখিনি আমরা, ডেসপাইট। ডেসপাইট মানে কি? ডেসপাইট মানে হচ্ছে সত্ত্বেও, ঠিক আছে? ডেসপাইট মানে সত্ত্বেও, তা কি সত্ত্বেও? ল্যাক অফ এক্সপেরিয়েন্স। আর একটা জিনিস মাথায় রাখবে, এখানে ল্যাকের পরে সবসময় কিন্তু অফ প্রিপোজিশনই বসবে। ল্যাক অফ মানে কি? ল্যাক অফ মানে হচ্ছে অভাব, ঠিক আছে? ল্যাক অফ মানে হচ্ছে অভাব, ঠিক আছে? ল্যাক অফ এক্সপেরিয়েন্স, তাই তো? তার মানে ল্যাক অফ ট্রিজ মানে কি? গাছেদের অভাব, ঠিক আছে? অভাব বোঝাতে এই ল্যাক শব্দ ইউজ করা হয়। আচ্ছা দেখো, তারা বলছে ম্যানেজার তাকে কাজে নিল সত্ত্বেও, কি সত্ত্বেও? তার এক্সপিরিয়েন্স, তার একদম কোনো অভিজ্ঞতা নেই, তা সত্ত্বেও ম্যানেজার তাকে কাজে নিল পিওরলি ড্যাশ, কার উপরে? দেখো কি লেখা আছে এখানে, অন দ্য এজ, বি আছে অ্যাট অল কস্ট, আর সি আছে দেখো বাই দ্য বুক, আর ডি আছে অন মেরিট। চারটের মধ্যে কোনটা হবে দেখে নি। দেখো আগে মিনিং গুলো বুঝে নি। দেখো অন দ্য এজ, অন দ্য এজ মানে হচ্ছে ইন ডেঞ্জার অর ইন এ রিস্কি সিচুয়েশন, কোন একটা বিপদ সংকুল অবস্থা, ভয়ানক অবস্থা, সেই জায়গাটা বোঝাতে কিন্তু অন দ্য এজ কথাটা ব্যবহার করা হয়। একটা সেন্টেন্স আছে দেখো, দ্য কোম্পানি ওয়াজ অন দ্য এজ অফ ব্যাংক্রাপসি। ব্যাংক্রাপসি মানে কি? দেউলিয়া হয়ে যাওয়া, ঠিক আছে? একদম টাকা পয়সা শেষ হয়ে যাওয়া কোম্পানি, তাই বলছে কোম্পানি একদম মানে দেউলিয়া হয়ে যাওয়ার মুখে আছে, ঠিক আছে? ওই জন্য রিস্কি সিচুয়েশনের জন্য কিন্তু অন দ্য এজ কথাটা ইউজ করা হয়। তারপর আছে বাই দ্য বুক। বাই দ্য বুক মানে হচ্ছে অ্যাকর্ডিং টু রুলস, একদম নিয়ম অনুসারে, ঠিক আছে? দেখো দ্য পুলিশ অফিসার অলওয়েজ ওয়ার্কস বাই দ্য বুক। পুলিশ অফিসার সবসময় নিয়ম ধরেই কিন্তু কাজ করেন। আচ্ছা তারপরে আছে দেখো অ্যাট অল কস্ট মানে যে কোনো উপায়ে, হোয়াট এভার হ্যাপেন্স, যাই হোক না কেন, যে কোনো উপায়ে আমাকে এটা করতেই হবে। উই মাস্ট প্রোটেক্ট আওয়ার কান্ট্রি, আমাদের উচিত বা আমাদের অবশ্যই প্রোটেক্ট করতে হবে আমাদের দেশকে অ্যাট অল কস্ট, যে কোনো উপায়ে, ঠিক আছে? আর লাস্টে আছে কি অন মেরিট। অন মেরিট মানে কি? বেস্ট অন অ্যাবিলিটি। অ্যাবিলিটি মানে কি? সক্ষমতার অনুযায়ী, ঠিক আছে? সক্ষমতার উপর ভিত্তি করে, বা কোয়ালিফিকেশন মানে তার যোগ্যতা, ঠিক আছে? এবার দেখো, এবার চলে যায় কোশ্চেনে। দেখো তাহলে এই চারটের মধ্যে কোনটা হচ্ছে? ম্যানেজার তাকে কাজে নিল কিসের মাধ্যমে? তার অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও ম্যানেজার তাকে কাজে নিল কিসের জন্য? দেখো অপশন ডি হবে কি? অন মেরিট, তার যোগ্যতা আছে, ঠিক আছে? তার ক্যাপাবিলিটি আছে, তার কোয়ালিফিকেশন আছে, একমাত্র এই জন্যই কিন্তু নিল। ওই জন্য কিন্তু এই তিনটে বাদ চলে যাবে আর এটা হবে, ঠিক আছে? বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড নাদির। নাদিরের কি বলছে? অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম ইউজ করতে বলছে, মিনিং, ঠিক আছে? এখানে পাহাড়ের ছবি দেওয়া আছে, কেন দেওয়া আছে বলছি। দেখো এই যে নাদির, নাদির শব্দের অর্থ জানো কি? নাদির শব্দের অর্থ হচ্ছে এই যে একদম এই নিচের পজিশন, কি বললাম বোঝা গেছে? এই যে নিচের পজিশন একদম মানে লো পজিশন, এটা মনে হয় নাদির, ঠিক আছে? দেখে নাও একটু, এই দেখো কোনো ব্যক্তি বা অবস্থা বা পরিস্থিতির সর্বনিম্ন অবস্থা, চরম অবনতি বা সবচেয়ে খারাপ সময়, সেটাকে বলা হয় নাদির। নাদির মানে একদম নিচের যে পজিশনটা, সেটাকে বলা হয় নাদির, ঠিক আছে? নাদিরের সিনোনিম কি হতে পারে? অবশ্যই লিখে নাও। লোয়েস্ট পয়েন্ট, এই যে বললাম লোয়েস্ট পয়েন্ট, একদম লোয়েস্ট পয়েন্ট, রক বটম বা বটম, ফ্লোর, বেস, ঠিক আছে? আর অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ কি কি হতে পারে? জেনিথ, অ্যাপেক্স, এগুলো মানে কি? চূড়া, পিক, পিনাকল, সামিট, সুমিত না কিন্তু, সুমিত না কিন্তু, সামিট, ঠিক আছে? ক্লাইম্যাক্স, ঠিক আছে? এই যে এগুলো মানে হচ্ছে ওপরের দিকটা, ঠিক আছে? এই যে জেনিথ, অ্যাপেক্স, পিক, এগুলো মানে কি? একদম ওপরের দিকটা, ঠিক আছে? আমরা কোশ্চেনে যাচ্ছি, দেখো তাহলে এই যে ওপরের দিকটাকে এটাকে কি বলে? জেনিথ বলে। কি পেলাম? জেনিথ, পিক, তাই তো? পিক মানে শৃঙ্গ, আমরা জানি তো পিক মানে শৃঙ্গ, তাই না? তাহলে এখানে দেখো কি বলেছে? সিনোনিম চেয়েছে। নাদির শব্দের সিনোনিম কোনটা? অ্যাপেক্স হবে না? অ্যাপেক্স মানে চূড়া, জেনিথ মানেও চূড়া, পিক মানেও চূড়া, তাই তো? এই তাহলে কি হবে? অপশন ডি মানে একদম নিচের পয়েন্ট, লো পয়েন্ট বা লোয়েস্ট পয়েন্টকে বলা হয় নাদির, ঠিক আছে? তাহলে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম। এখানে বলেছে কি এই জায়গাটায় ইডিয়াম ইউজ করতে হবে, ঠিক আছে? আগে কি লেখা আছে পড়ে নিই আমরা। হিজ সাডেন রেজিগনেশন, তার হঠাৎ রেজিগনেশন করা মানে কি? চাকরি ছেড়ে দেওয়া। কট এভরিওয়ান, প্রত্যেকের কাছে ড্যাশ হয়ে গেল, কি হয়ে গেল? রেড হ্যান্ডেড, অফ গার্ড, ইন লিম্বো, অন থিন আইস। একটু বুঝে নি শব্দগুলো আমরা। দেখো এই যে অফ গার্ড, আচ্ছা না, অফ গার্ড আমাদের অপশন আছে। অফ গার্ড মানে হচ্ছে আনএক্সপেক্টেডলি, অপ্রত্যাশিত ভাবে, কিংবা বাই সারপ্রাইজ, সবাই আশ্চর্য হয়ে গেল, ঠিক আছে? রেড হ্যান্ডেড মানে হচ্ছে কট ওয়াইল ডুইং সামথিং রং, মানে কোনো খারাপ কাজ করার সময় হাতে নাতে ধরা পড়া, ঠিক আছে? যেমন দেখো দ্য স্টুডেন্ট ওয়াজ কট
যে ছাত্রটা ধরা পড়লো রেড হ্যান্ডেড মানে হাতে নাতে ধরা পড়লো ওয়াইল চিটিং যখন সে কারোর দেখে নকল করছিল বা টুকলি করছিল তখন সে ধরা পড়লো স্যারের কাছে, ঠিক আছে। ইন লিম্বো দেখো নতুন একটা শব্দ, ইন লিম্বো মানে হচ্ছে আনসার্টেন সিচুয়েশন মানে অনিশ্চিত অবস্থা বা কোনো কাজ ঝুলে থাকা। দেখো মাই জব অ্যাপ্লিকেশন ইজ স্টিল ইন লিম্বো, আমার চাকরির যে অ্যাপ্লিকেশন এখনো ইন লিম্বো পজিশনে আছে মানে অনিশ্চিত অবস্থায় আছে বা কিংবা ঝুলে আছে, পেন্ডিং আছে, ঠিক আছে, সেটা বোঝাতে ইন লিম্বো কথাটা ব্যবহার করা হয়। আচ্ছা তারপরে দেখো অন থিন আইস, যে থিন আবার আইস দেওয়া আছে, এটা দেখেই বোঝা যাচ্ছে একইটাই, থিন মানে পাতলা আর আইস মানে বরফ, মানে পাতলা বরফের উপর দাঁড়িয়ে আছে কেউ, তখন কি হয় ইন ডেঞ্জার অর ট্রাবল বিপদের মধ্যে আছে, ঠিক আছে, অত্যন্ত দেখো ঝুঁকিপূর্ণ অবস্থা। কি আছে দেখো হি ইজ অন থিন আইস আফটার ব্রেকিং দ্য স্কুল রুলস, স্কুল রুল ভাঙার পরে সে একদম কিন্তু কি অবস্থায় আছে, স্কুল রুল ভাঙার পরে সে খুব বিপদের মুখে পড়ে আছে যেহেতু সে স্কুলের নিয়ম ভেঙেছে। তাহলে এবার তোমরা বোঝো যে কোনটা হবে। রেড হ্যান্ডেড মানে কি বললাম, হাতে নাতে ধরা পড়া, অফ গার্ড মানে সবাই অপ্রত্যাশিত কোনো একটা ব্যাপার, তাই না, ইন লিম্বো মানে হচ্ছে অনিশ্চিত কোনো কিছু, তাই তো, আর অন থিন আইস মানে বিপদসংকুল অবস্থা। তাহলে সে যখন হঠাৎ সেটা রেজিগনেশন দিল তার, সেটাতে কি হলো, প্রত্যেকে এভরিওয়ান মানে কি প্রত্যেকে হয়ে গেল কি, প্রত্যেকে অফ গার্ড হয়ে গেল, মানে প্রত্যেকের কাছে এটা অপ্রত্যাশিত একটা আশ্চর্য হয়ে গেল প্রত্যেকে। তাহলে আমাদের এই যে অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 5, which of the following sentences uses the word bank, আচ্ছা একটু বুঝিয়ে দিই দেখো, বলছে which of the following sentences মানে নিচের কোন বাক্যগুলো বা বাক্যটা uses ব্যবহার করেছে the word bank, এই ব্যাংক শব্দটা ব্যবহার করেছে with the same meaning একই মানেতে as it as in the following sentence, এই নিচের যে বাক্যটা দেওয়া আছে সবুজ কালারের এই বাক্যের মধ্যে যে ব্যাংক শব্দটা দেওয়া আছে সেই একই অর্থে ব্যবহার হয়েছে নিচের কোন বাক্যগুলোর মধ্যে বা বাক্যটার মধ্যে, ঠিক আছে। আমি শব্দটা পড়িয়ে দিই দেখো, দ্য রিভার ওভারফ্লোড ইটস ব্যাংক আফটার দ্য স্টর্ম, বলছে ঝড়ের পরে রিভার ওভারফ্লো করলো, ওভারফ্লো মানে কি, মানে প্লাবিত করে দিল, ঠিক আছে, তার নদীটা প্লাবিত করে দিল কাকে, ইটস ব্যাংক তার ব্যাংককে, ব্যাংক মানে কি, ব্যাংক মানে এই দেখো এটা নদী, নদীর ব্যাংক মানে হচ্ছে পার, ঠিক আছে, এই পারকে বলা হয় কি ব্যাংক, ঠিক আছে। তো নদীর পারকে নদীটা কি করলো ওভারফ্লো করে দিল, প্লাবিত করে দিল আফটার দ্য স্টর্ম ঝড়ের পরে, ঠিক আছে। এবার দেখি দেখো কোথায় কি ব্যাংক ইউজ, দেখো প্রত্যেকটাই কিন্তু ব্যাংক শব্দ ইউজ আছে, এখানেও ব্যাংক এখানেও ব্যাংক এখানেও ব্যাংক আছে, দেখো এই দেখো এখানে ব্যাংক আছে, ঠিক আছে। দেখো তাহলে কোনটার কি মানে বুঝে নি একটু, দেখো দ্য টেলার এট দ্য ব্যাংক স্মাইলড অ্যাজ শি কাউন্টেড দ্য মানি, টেলার মানে এখানে ক্যাশিয়ার, কি বললাম টেলার মানে হচ্ছে ক্যাশিয়ার, ব্যাংকে যে ক্যাশিয়ার থাকে টাকা গুনে যে বা টাকা যার কাছে থাকে জমা পড়ে ক্যাশিয়ার, তো দ্য টেলার এট দ্য ব্যাংক ব্যাংকের যে ক্যাশিয়ার স্মাইল হাসলো অ্যাজ শি কাউন্টেড দ্য মানি যখন সে টাকা গুনছিল, ঠিক আছে। তারপরে বলছে দেখো অপশন বি, হি ইউজড আ শোভেল টু ব্যাংক দ্য সয়েল অ্যারাউন্ড দ্য নিউ প্ল্যান্ট, হি ইউজড আ শোভেল, শোভেল মানে কি জানো, বেলচা, কি বললাম দার্জিলিং চা, আসাম চা আর হচ্ছে বেলচা, যে বেলচা দিয়ে কি করা হয় যে মিস্ত্রিরা খোয়া বালি তোলে সেটাকে বলা হয় বেলচা, তাই তো। তাহলে হি ইউজড আ শোভেল, সেটা বেলচা ইউজ করলো টু ব্যাংক দ্য সয়েল, হ্যাঁ, অ্যারাউন্ড দ্য নিউ প্ল্যান্ট, সে নতুন একটা গাছ লাগিয়েছে, নতুন একটা গাছ লাগানোর পরে কি হয় তার চারিদিকে মাটি দিয়ে দেওয়া হয়, তাই তো, সেটাকে বলা হচ্ছে ব্যাংক দ্য সয়েল। এখানে ব্যাংক মানে হচ্ছে কি, এখানে ব্যাংক মানে হচ্ছে মাটি দেওয়া, ঠিক আছে। আর এখানে ব্যাংক মানে যে প্রথম যে ব্যাংক এটা মানে কি, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তাই তো, ব্যাংক মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল একটা ইনস্টিটিউশন, ঠিক আছে। আচ্ছা সেকেন্ডে ব্যাংক মানে কি, ব্যাংক মানে মাটি দেওয়া, ঠিক আছে। এবার থার্ডে আসছি দেখো কি, দ্য এয়ারপ্লেন বিগ্যান টু ব্যাংক টু দ্য লেফট, এয়ারপ্লেনটা বিজ্ঞান শুরু করলো টু ব্যাংক টু দ্য লেফট, ব্যাংক মানে হচ্ছে টিল্ট করা মানে বেঁকে যাওয়া, ঠিক আছে, এয়ারপ্লেন বেঁকে যেতে শুরু করলো বাদিকে অ্যাজ ইট অ্যাপ্রোচড দ্য রানওয়ে, যখন রানওয়ের কাছে প্লেনটা এলো তখন সে বাদিকে বেঁকে যেতে থাকলো, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো অপশন ডি, দে এনজয়েড আ পিকনিক, তারা পিকনিকটাকে এনজয় করলো অন দ্য গ্রাসি ব্যাংক মানে ঘাসযুক্ত নদীর পাড়ের ওপর অফ দ্য স্ট্রিম, তাই তো, নদীর পাশে যে ঘাসযুক্ত জমি আছে ঘাসযুক্ত পাড় আছে সেখানে তারা তাদের পিকনিকটা এনজয় করলো। তাহলে এবার তোমরা বলো যে কোন অপশনটা এখানে ঠিক আছে, এখানে ব্যাংক মানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এখানে ব্যাংক মানে মাটি দেওয়া, এখানে ব্যাংক মানে কি টিল্ট, TILT, টিল্ট মানে বেঁকে যাওয়া, তাই তো, আর এখানে যে ব্যাংক আছে এখানে মানে হচ্ছে যে নদীর পাড়ই বোঝাচ্ছে যে নদীর পাড়ে আমরা কি করলাম পিকনিক করলাম, ঠিক আছে। তার মানে আমাদের অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন 6 দেখো, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, বানান, বানান কিন্তু পরীক্ষায় আসবেই, ঠিক আছে। কি দেওয়া আছে ভলান্টারি, 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 ঠিক আছে, তা কোনটা ঠিক হবে এই দেখো
সবসময় মাথায় রাখবে ভলান্টারি স্পেলিং হচ্ছে ভলান আর হচ্ছে টারি, ঠিক আছে? এই যে ভলান, VOLUN ভলান, আর TARY ভলান্টারি। ভলান্টারি মানে কি? উইলফুল। ভলান্টারি সিনোনিম হচ্ছে কি? উইলফুল, মানে ইচ্ছাকৃত, স্বেচ্ছায়, আমি স্বেচ্ছায় কোনো কাজ করছি, ঠিক আছে, সেটাকে বলাই ভলান্টারি। তাহলে এখানে কোথায় ঠিক হবে, কোন অ্যান্সারটা ঠিক আছে? অপশন এ, VOLUNTARY ভলান্টারি, ঠিক আছে? এখানে ভলান্টারি করা আছে, হবে না। ভলান্টারি করা আছে, হবে না। এখানে ভলান্টারি করা আছে, হবে না, ঠিক আছে? তার মানে অপশন এ আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন 7 দেখো, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানেও বানান বলেছে কোনটার? ভ্যাকিউম। এই যে ভ্যাকিউম ক্লিনার ছবি দেওয়া আছে, তো ভ্যাকিউম ক্লিনার স্পেলিং কি? ঠিক আছে, VACWM, VACUM, VACCUM, VACCWM, কোনটা হবে? এই দেখো, একদম ফার্স্ট এরটা হবে। কি মাথায় রাখবে? প্রথমে ভি হবে, VAC হবে একটা, তারপরে UUM, ঠিক আছে, VACUUM মাথায় রাখবে। ডাবল সি হবে, ডাবল ইউ হবে, ডাবল সি না কিন্তু, ডাবল ইউ হবে, ঠিক আছে? তাহলে আমাদের অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 8, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম। এই ইডিয়মটার সঠিক মানে বলতে বলেছে। কি ইডিয়ম দেওয়া আছে দেখো? দ্য আইসিং অন দ্য কেক, কেকের উপরে আইস। এখানে দেখো ছবিটা দেওয়া আছে, কেকের উপর চেরি দেওয়া আছে, তাই তো? ব্লুবেরি দেওয়া আছে আর চেরি দেওয়া আছে এখানে, ঠিক আছে? এবার কেকের উপর যদি আইস যুক্ত হয়, ঠিক আছে, তো সেটা কেমন হয়? দেখো এখানে চারটে অপশন আছে। আর ডিফিকাল্ট টাস্ক, কঠিন একটা কাজ। আর সুইট ডিজার্ট, খুব একটা মিষ্টি জাতীয় খাবার, ডিজার্ট মানে তোমরা বোঝো। আচ্ছা একটু বুঝিয়ে দিই, এই দেখো ডিজার্ট, DE আছে এখানে, ডাবল এস, ঠিক আছে? DE যখনই মিষ্টি জাতীয় খাবারের নাম বলবে তখন কিন্তু দেখো DESS হবে, ঠিক আছে? কিন্তু যে ডিজার্ট আমরা জানি DESERT, এই ডিজার্ট মানে কিন্তু মরুভূমি, এখানে একটা এস ইউজ হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে মরুভূমি। আর একটা ডিজার্ট আছে, DES, বানান একই, এই ডিজার্ট DESERT। এই ডিজার্টের মানে হচ্ছে পরিত্যাগ করা, ছেড়ে যাওয়া, লিভ, LEAVE, লিভ, ঠিক আছে, ছেড়ে যাওয়া, ডিজার্ট করা, অ্যাবান্ডন করা, ঠিক আছে? আর কিন্তু এখানে আবার DESSERT করা আছে, এই ডিজার্ট মানে মিষ্টি, ঠিক আছে? আচ্ছা অপশন সি বলছে দ্য বেস্ট পার্ট অফ সামথিং, মানে কোনো কিছুর সব থেকে ভালো জিনিসটা, কোনো কিছুর মধ্যে সব থেকে ভালো জিনিসটা। আর একটা মাইনর ডিটেল, ছোট্ট একটা ডিটেলিং করা, ঠিক আছে? দেখি আমি একটু বুঝে নিই। দেখো আইসিং অন দ্য কেক, আইসিং অন দ্য কেকের মানে হচ্ছে কি? সোনার সোহাগা। কোনো ভালো বা আনন্দদায়ক পরিস্থিতি যখন আরো বেশি চমৎকার হয়ে ওঠে। এক্সাম্পল দেওয়া আছে দেখো, আই গট প্রমোটেড অ্যান্ড দেন রিসিভড আ বোনাস, বলছে আমার প্রমোশনও হলো, আবার তারপরে আমি আবার বোনাসও পেলাম, তাই তো? প্রমোশন তো পেয়েছি, এক নম্বর কাজ তো হয়ে গেছে আমার, এবার দু নম্বর কাজ কি হলো আমার? দেখো বোনাসও পেলাম তার সাথে। তাই বলছে দ্য বোনাস ওয়াজ দ্য আইসিং অন দ্য কেক, এই বোনাসটাই হলো কেকের উপর একটু আইস দিয়ে দেওয়া, একইতেই ভালো হচ্ছে তারপর আরো ভালো হয়ে যাওয়া, ঠিক আছে? বা এই কথাটা কিন্তু আরেকটা ইডিয়ামেও আসতে পারে। যেমন দেখো এই দেখো এইটা, দ্য চেরি অন দ্য টপ, ঠিক আছে? দ্য চেরি অন দ্য টপ, এই যে আমাদের ছবিতে আছে না, এই যে চেরি আছে উপরে, দ্য চেরি অন দ্য টপ বলতেও কিন্তু একই মানে হয়, একই ইডিয়াম দ্বারাই, মানে কোনো কিছুর সব থেকে ভালো জিনিসটা, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? অপশন সি হবে রাইট অ্যান্সার, দ্য বেস্ট পার্ট অফ সামথিং, কোনো কিছুর মধ্যে ভালো জিনিসটা, ঠিক আছে? মানে ভালোর আবার ভালো, ঠিক আছে? যেমন ধরো তুমি একটা লটারি পেয়েছো, ঠিক আছে, তুমি তো বিরাট আনন্দিত হয়ে আছো। এবার তুমি শুনতে পেলে তোমার বন্ধু তোমাকে ফোন করে বললো যে ভাই আমিও লটারিটা পেয়েছি, ঠিক আছে? তোমরা দুজনেই হচ্ছে উইনার। তাহলে কি হবে? তুমি একইতেই পেয়েছিলে লটারি, ওই জন্য তুমি আনন্দিত ছিলে, তোমার বন্ধুও, তোমার বেস্ট ফ্রেন্ড, সেও লটারিতে জিতেছে, তাহলে কি ডাবল আনন্দ হচ্ছে, ভালোর উপর ভালো হচ্ছে। ওই জন্য কি বলি আমরা এগুলো? সোনাই সোহাগা, ঠিক আছে? দ্য আইসিং অন দ্য কেক, ঠিক আছে, বা দ্য চেরি অন দ্য টপ। কোশ্চেন নাম্বার 9, চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট ফর, ঠিক আছে? কি বলছে? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট মানে এক কথায় প্রকাশ, ঠিক আছে? দেখো আ পার্সন হু ক্যান ফোরসি। আচ্ছা ফোরসি মানে কি? সি মানে তো দেখা, আর ফোরসি মানে কি? আগে থেকে দেখা। কি বললাম বোঝা গেছে? ফিউচার ইভেন্টস, ভবিষ্যতে কি হবে সেটা দেখে ফেলতে পারে। এইরকম আমি ছবি দিয়ে দিয়েছি তোমাদের কাছে, হ্যাঁ? এই ছবিটা কিসের ছবি জানো? এটা রাশি চক্র, তাই তো? দেখো 12টা রাশি আছে, ঠিক আছে? রাশি করা থাকে, রাশি হচ্ছে 12টা। আর 12টার মধ্যে সব থেকে প্রথম রাশি কোনটা? প্রথম রাশি হচ্ছে মেষ, এরিজ হচ্ছে প্রথম রাশি। আর 27টা নক্ষত্র থাকে, তার মধ্যে প্রথম নক্ষত্র কি? অশ্বিনী নক্ষত্র, ঠিক আছে? যাই হোক, অ্যাস্ট্রোলজির জ্ঞান বাদ দিচ্ছি আমরা। এবার দেখো কি বলছে, যে মানুষটা ভবিষ্যৎ বলতে পারে, ভবিষ্যৎ দেখতে পারে, তাকে কি বলে? প্রথমে আছে সিয়ার, সিয়ার মানে কি? প্রফেট, ভিশনারি, যে ভবিষ্যৎ দেখতে পারে। সিনেফাইল, সিনেফাইল মানে কি? মুভি লাভার। কি বললাম? সিনেফাইল, সিনে মানে কি? সিনেমা। আর ফাইল, এই যে ফাইল শব্দের মানে হচ্ছে, মাথায় রাখবে পরীক্ষায় কিন্তু এই ফাইল জাতীয় শব্দ অনেক আসে,
ফাইল মানে কি লাভার, ভালোবাসা বা লাভ কিংবা লাভার, ঠিক আছে। যেমন হচ্ছে বিবলিও ফাইল, বিবলিও ফাইল মানে যে বই ভালোবাসে, ঠিক আছে। বিবলিও ফাইল মানে যে বই ভালোবাসে। আর একটা নতুন শব্দ শিখে নাও, প্লুভিও ফাইল। প্লুভিও ফাইল মানে হচ্ছে যে বৃষ্টি ভালোবাসে, মানে বৃষ্টি বলে যে মেয়েটা আছে তাকে নয় কিন্তু, ঠিক আছে। আকাশে যে বৃষ্টি হয়, ন্যাচারাল জিওগ্রাফিক্যাল যে একটা জিনিস, ঠিক আছে, সেই বৃষ্টিকে যে ভালোবাসে সেটা যে প্লুভিও ফাইল, ঠিক আছে। তো ফাইল মানে কি লাভার, তাহলে সিনে ফাইল মানে মুভি লাভার। আচ্ছা পিচার মানে ওয়ান হু পিচেস, মানে যে কোনো কিছু নেওয়ার জন্য, তার ব্যবসার স্বার্থে কোনো কিছু নেওয়ার জন্য বারবার তোমার কান ভাঙায় এবং তোমার মাথা নষ্ট করে, তাকে বলা হয় পিচার, ঠিক আছে। আর একটা অপশন আছে কি অক্সিমোরন। অক্সিমোরন হচ্ছে একটা ফিগারেটিভ টার্ম, ঠিক আছে, ফিগার অফ স্পিচ মানে বাক্যে অলংকার। টু কন্ট্রাডিক্টরি অর অপোজিং ওয়ার্ডস মানে দুটো আলাদা আলাদা ঠিক বিপরীত শব্দ ইউজ করা হয়, পাশাপাশি বসানো হয়, টু ক্রিয়েট এ স্ট্রাইকিং এন্ড অফেন হিউমারাস অর থট প্রভোকিং ইফেক্ট। যে আমরা দুটো অপোজিট রকমের শব্দ বসিয়ে নতুন একটা শব্দ তৈরি করি যেটা একটা অন্যরকম ফিলিং আসে। যেমন দেখো ওপেন সিক্রেট, দেখো ওপেন খোলা, আবার সিক্রেট মানে সিক্রেট মানে গোপনীয়তা, আর ওপেন সিক্রেট, ঠিক আছে। তারপরে দেখো বিটার সুইট মানে তিক্ত আবার মিষ্টি। অরিজিনাল কপি, ঠিক আছে, কপি তা আবার অরিজিনাল, সেটা কি করে হয়, ঠিক আছে। তো এই জিনিসগুলোকে বলা হয় যখন দেখো দুটোই অপোজিট অপোজিট ওয়ার্ড পাশাপাশি বসে একটা নতুন একটা স্ট্রাইকিং একটা ইফেক্ট দিচ্ছে, বা হাসির একটা হিউমারাস, দেখো কি লেখা আছে, হিউমারাস একটা টোন সৃষ্টি করছে, সেটাকে বলা হয় কি অক্সিমোরন, ঠিক আছে। চলো দেখে নিই এবার তাহলে আমাদের কোশ্চেনে কি আছে। তাহলে যে ভবিষ্যৎ দেখতে পারে, অক্সিমোরন হবে না, দুটো আলাদা শব্দ। সিনেফাইল মানে সিনেমা লাভার, যারা সিনেমা ভালোবাসে, এটাও হবে না। পিচার মানে হচ্ছে যারা ব্যবসার স্বার্থে তোমাকে কোনো কিছু কিনিয়ে দেওয়ার জন্য বারবার একই জিনিস নিয়ে তোমার মাথা নষ্ট করতে থাকে, বোঝাতে থাকে স্যার এটা নিন স্যার এটা নিন, তারা, তাহলে এটাও হচ্ছে না। আর শিয়ার, শিয়ার মানে কি প্রফেট বা যারা অ্যাস্ট্রোলজার, ঠিক আছে, কি বললাম, জ্যোতিষ বা যারা ভবিষ্যৎ দেখতে পারে, ভবিষ্যৎ দ্রষ্টা, তাকে বলা হয় কি শিয়ার। তো একটা হয় অ্যাস্ট্রোলজার, তাই তো, একটা হয় অ্যাস্ট্রোলজার যারা ভবিষ্যৎ দেখতে পারে, আর একটা কি সিয়ার, SEER, ঠিক আছে, শিয়ার। ক্লিয়ার হয়েছে। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড। অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ লিখতে বলেছে, কার, নক্সিয়াস। কি শব্দটা, নক্সিয়াস, ঠিক আছে। তো এখানে দেখো একটা ভৌতিক চিহ্ন করা আছে, এই চিহ্নটা কিসের বলতে পারবে, কমেন্টে অবশ্যই বলো আমাকে। নক্সিয়াস শব্দের অর্থ হচ্ছে খারাপ, টক্সিক, ঠিক আছে। দেখো এখানে আমি মিনিং লিখে দিয়েছি, এই দেখো নক্সার মানে হচ্ছে ক্ষতিকর, ঠিক আছে। টক্সিক সিনোনিম, হার্মফুল ক্ষতিকর, ডেলিটেরিয়াস বেইনফুল, পার্নিশিয়াস পয়জনাস মানে কি বিষাক্ত, খারাপ, ক্ষতিকর, এইগুলো হচ্ছে নক্সাস শব্দের মিনিং, ঠিক আছে। আর বিপরীত শব্দ কি হতে পারে, ইনোকিউয়াস বেনিফিশিয়াল মানে উপকারী, স্যালুব্রিয়াস উপকারী ভালো, হোলসাম, ঠিক আছে। এবার চলো দেখিনি আমরা। বেনিফিশিয়াল মানে উপকারী, কি বলছে, বিপরীত শব্দ। নক্সাস মানে কি বললাম, নক্সাস মানে হচ্ছে খারাপ, তাই তো, ক্ষতিকর, বিষাক্ত কোনো কিছু। এখানে বেনিফিশিয়াল আছে উপকারী। আচ্ছা টক্সিক আছে, টক্সিক হবে না, টক্সিকের মানেই হচ্ছে টক্সিক, ঠিক আছে, টক্সিক হবে না। পয়জনাস মানে বিষাক্ত, সেটাও হয়, এটাও ওর মানে। আনহেলদি মানে অস্বাস্থ্যকর, এটাও কিছুটা ওর মানে, ঠিক আছে। তাহলে হবে কি বিপরীত শব্দ, বেনিফিশিয়াল মানে উপকারী, ক্ষতিকর তার বিপরীত হচ্ছে কি উপকারী, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার এ আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার। কোশ্চেন নাম্বার 11 দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড। এখানেও বলেছে অ্যান্টোনিম বিপরীত শব্দ দিতে। পার্নিশিয়াস, ঠিক আছে, পার্নিশিয়াস মানে কি, আমরা যেটা একটু আগেই যেটা পড়লাম যে নক্সিয়াস, নক্সিয়াস মানে ক্ষতিকর, তা পার্নিশিয়াস মানেও কিন্তু সেম ক্ষতিকর, ঠিক আছে, পার্নিশিয়াস মানেও ক্ষতিকর। এর সিনোনিম কি হতে পারে, ইনসিডিয়াস, ডেলিটেরিয়াস, ডিট্রিমেন্টাল, বেইনফুল, ডিস্ট্রাকটিভ, ইনজুরিয়াস, সবই হচ্ছে ক্ষতিকর, ঠিক আছে। আর অ্যান্টোনিম বিপরীত শব্দ কি হতে পারে, ইনোকিউয়াস, বেনিফিশিয়াল, হোলসাম, হার্মলেস, ইনোসেন্ট, ঠিক আছে। মানে এক্সাম্পল কি হতে পারে, পার্নিশিয়াস হ্যাবিটস মানে ক্ষতিকর অভ্যাস তোমার, পার্নিশিয়াস ইফেক্টস ক্ষতিকরের ফলাফল হতে পারে, ঠিক আছে। তো এখানে দেখো পার্নিশিয়াসের কি বলেছে, অ্যান্ড বিপরীত শব্দ, বিপরীত শব্দ কি হবে, হার্মফুল, তো এর মানে হার্মফুল হবে না, ডিট্রিমেন্টাল এর হচ্ছে মানে, ইনজুরিয়াস মানে ক্ষতিকর, এটাও এর মানে সমার্থক শব্দ, তা কি হবে বেনিফিশিয়াল, আগেরটার মতোই এটা কিন্তু বেনিফিশিয়াল হবে, ডি অ্যান্সার, ঠিক আছে। ক্লিয়ার। দেখো কোশ্চেন 12, চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট ফর। ওয়ান ওয়ার্ড লিখতে বলেছে কিসের, আ পার্সন হু কালেক্টস, একটা ব্যক্তি যে কালেক্ট করে সংগ্রহ করে, কিংবা পড়াশোনা করে, স্টাডি করে, গবেষণা করে, বাটারফ্লাইস, ঠিক আছে, বাটারফ্লাই ছবি দেওয়া আছে, তো বাটারফ্লাই নিয়ে যারা গবেষণা করে, পড়াশোনা করে, তাদের কি বলে। চারটে অপশন দেওয়া আছে, লেপিডোপ্টেরিস্ট, অর্নিথোলজিস্ট,
এন্টোমোলজিস্ট আর বায়োলজিস্ট। ঠিক আছে, দেখিনি আমরা। দেখো এই দেখো, বায়োলজিস্ট মানে হচ্ছে যারা লিভিং অর্গানিজম, জীবন্ত প্রাণ নিয়ে যারা আলোচনা করে, ঠিক আছে, তাদেরকে বলা হয় কি বায়োলজিস্ট। বায়োলজির সাবজেক্ট আছে একটা জীববিদ্যা, তাই না? এন্টোমোলজিস্ট ইনসেক্ট, যারা ইনসেক্ট নিয়ে, কীট পতঙ্গ পোকামাকড় নিয়ে আলোচনা করে, গবেষণা করে, তাদেরকে বলা হয় কি এন্টোমোলজিস্ট। মাথায় রাখবে, এন্টোমো, এন্টোমো আর হচ্ছে ইনসেক্ট, ঠিক আছে, এন্টোমো আর ইনসেক্ট, ঠিক আছে। আর অর্নিথোলজিস্ট মানে হচ্ছে বার্ড, যারা পক্ষী গবেষণা যারা করে, তাদেরকে বলা হয় কি অর্নিথোলজিস্ট। আর তাহলে আমাদের কি বলেছে, আমাদের বলেছে যে বাটারফ্লাই নিয়ে যারা গবেষণা করে তাকে কি বলে, এই দেখো লেপিডোপ্টেরিস্ট। কি হবে, লেপিডোপ্টেরিস্ট কে বলা হয় যারা বাটারফ্লাই, যারা বাটারফ্লাই নিয়ে আলোচনা করে তাদেরকে বলা হয় কি লেপিডোপ্টেরিস্ট। কি বললাম, লেপিডোপ্টেরিস্ট। ঠিক আছে, ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 13, চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইনটু দ্য অ্যাক্টিভ ফর্ম। মানে কি, তাহলে অ্যাক্টিভ ফর্মে করতে দিয়েছে আমাদের, তার মানে এই যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা কিন্তু কিসে দেওয়া আছে, প্যাসিভ ভয়েসে দেওয়া আছে। ঠিক আছে, মানে ভয়েস চেঞ্জ অলরেডি করে দেওয়া আছে, তোমাদের কি করতে হবে, অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। চলো দেখি কি লেখা আছে। লেট দ্য ডকুমেন্টস বি সাবমিটেড টু দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট বাই দ্য এন্ড অফ দ্য উইক। কি বলছে দেখো, বুঝে নাও। লেট দ্য ডকুমেন্ট বি সাবমিটেড, যে ডকুমেন্ট গুলো সাবমিট করা হোক কার কাছে, টু দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টাল যে হেড আছে তার কাছে এই ডকুমেন্ট গুলো জমা করা হোক, বাই দ্য এন্ড অফ দ্য উইক। আচ্ছা, এখানে বাই মানে কিন্তু সেই ভয়েস চেঞ্জের বাই নয়, কিন্তু এটা যেটাই দ্বারা বা কর্তৃক বোঝানো হয় সেই বাই কিন্তু না এটা। ঠিক আছে, বাই সামবডি না, কিন্তু এটা এখানে বাই মানে হচ্ছে কোন সময়ের মধ্যে যখন বোঝাই, কি বললাম, সময়ের মধ্যে। ধরো কোন একটা সময়ের মধ্যে বোঝাচ্ছে, 7টার মধ্যে, সোমবারের মধ্যে, 10 দিনের মধ্যে, যখনই সময়ের মধ্যে বোঝাবে তখন কিন্তু আমরা এই বাই শব্দটা ব্যবহার করি। এখানে সেই সেন্সে ইউজ হয়েছে, বাই দ্য এন্ড অফ দ্য উইক, মানে এই সপ্তাহের মধ্যে আমরা ডকুমেন্টটা কি করব, ডিপার্টমেন্টটা যে হেড আছে তার কাছে জমা দিয়ে দেবো। লেট দিয়ে শুরু এমন একটা সেন্টেন্স দেখলেই তো তোমাদের অনেকের কালঘাম ছুটে যাবে, কোনটা 4টের মধ্যে অপশন হবে। কিন্তু এটা যে এত সহজ, আমি সহজভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, আচ্ছা এই সেন্টেন্সে কোনটা মেন ভার্ব, বলো দেখি মেন ভার্ব কোনটা, লেট দ্য ডকুমেন্ট বি সাবমিটেড, তো জমা দেওয়া হোক, কি কাগজটা জমা দেওয়া হোক আমাদের ডিপার্টমেন্টের হেডের কাছে, তাই তো, জমা দেওয়া, এই দেখো সাবমিটেড, এটা ভার্বের থার্ড ফর্ম, তাই না? এই সাবমিটেডটা কি ডু ভার্ব, সাবমিটেডটা কি হচ্ছে ডু ভার্ব, তাই তো, কোন একটা কাজ করা বোঝাচ্ছে। ঠিক আছে, সাবমিটেডটা ডু ভার্ব, এটা কোনো একটা কাজ করা বোঝাচ্ছে। তো এখানে কি হবে, সবসময় মাথায় রাখবে যে লেট দিয়ে যখন তোমাকে ভয়েস চেঞ্জ করে দেওয়া থাকবে এবং তোমাকে সেটা অ্যাক্টিভ ভয়েসে করতে হবে, তখন একটা জিনিসই মাথায় রাখবে যে ডু ভার্ব, এই সাবমিটেড ডু ভার্ব যেটা, সেটাই একদম ফার্স্টে বসবে, একদম প্রেজেন্টের ফর্ম নিয়ে, কোনো ইডি আইএনজি থাকবে না, কিন্তু থার্ড ফর্ম বসবে না কিন্তু। তাহলে খুঁজে নাও দেখি যে কোথায় আছে আমাদের সাবমিট দিয়ে শুরু হচ্ছে, এই মেন ভার্ব দিয়ে শুরু হচ্ছে কোন শব্দটা, এই দেখো এখানে যে ইউ শুড সাবমিট, হবে না, এটা বাদ। আচ্ছা সাবমিট দা, এটা হতে পারে, দ্য ডকুমেন্ট উইল বি সাবমিটেড, এটা হবে না। আচ্ছা লেট দ্য হেড, হবে না এটা। তাহলে দেখো এই যে বি, এই যে সাবমিট দ্য ডকুমেন্ট টু দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট বাই দ্য এন্ড অফ দিস উইক। ঠিক আছে, এই সপ্তাহের মধ্যে জমা দেওয়া হোক, এর ভয়েস চেঞ্জ হচ্ছে এইটা, লেট দ্য ডকুমেন্ট বি সাবমিটেড টু দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট বাই দ্য এন্ড অফ দ্য উইক। কি বললাম, বোঝা গেছে? এই ধরনের সেন্টেন্স যখন উল্টোটা করতে দেয়, অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করতে দেয়, ঠিক আছে, তখন কি করবো আমরা, এই দেখো লেট, যেমন যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা একটু দেখো, কোশ্চেনটা আমাদের লেট দ্য ডকুমেন্ট, তাই তো, প্রথমে লেট বসাবো, লেট বসানোর পরে কি হবে, অবজেক্ট বসাতে হবে। ঠিক আছে, লেট বসানোর পর কি বসবে, অবজেক্ট বসবে, অবজেক্টের পর কি বসবে, দেখো এই দেখো বি ভার্ব আছে, লেটের পরে বি ভার্ব বসবে, তাই তো, কিন্তু লেটের পরে নয়, লেটের পরে অবজেক্ট দেবো, অবজেক্টের পরে বি ভার্ব বসাবো, তারপরে কি দেবো, দেখো ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, তারপর তো ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, এইটা হচ্ছে স্ট্রাকচার যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে দেবে। আমাদের তো প্যাসিভ করে দেওয়া ছিল, আমরা কি অ্যাক্টিভে টার্ন করলাম এটাকে। বুঝে গেছো, সবসময় কি হবে, ডু ভার্বটা ফার্স্টে বসবে এই লেট জাতীয় শব্দের ক্ষেত্রে, প্যাসিভের ক্ষেত্রে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 14, সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেসেস দ্য গিভেন সেন্টেন্স ইন ইনডিরেক্ট ভয়েস। একটা ভয়েস চেঞ্জ দিচ্ছে, সেটাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, দ্য স্টুডেন্ট সেড, স্টুডেন্ট বললো, আই হ্যাভ বিন প্র্যাকটিসিং ফর দ্য কম্পিটিশন ফর মান্থস, আমি মাসের পর মাস এর জন্য, এই কম্পিটিশনের জন্য কি করছি, প্র্যাকটিস করে আসছি, বাট আই এম স্টিল নার্ভাস, আমি এখনো পর্যন্ত নার্ভাস কিছুটা, অ্যাজ দ্য আদার কম্পিটিটার্স আর ভেরি স্কিলড, আমার সাথে যারা কম্পিট করছে, অন্যান্য যে প্রতিদ্বন্দ্বীরা আছে আমার, ঠিক আছে, তারা কিন্তু অনেক বেশি দক্ষ। ঠিক আছে, তো এটা করতে দিয়েছে কি, ন্যারেশন চেঞ্জ। তোমরা ভাবছো এত বড় একটা ন্যারেশন চেঞ্জ তোমরা পারবে না, বা তোমরা হয়তো অনেকেই এটাকে ছেড়ে দেবে, লিভ করে দেবে, বা ভুলভাল একটা অপশনে ক্লিক করে দেবে, একদম করতে যাবে না, আমি যেরকম বুঝিয়ে দিচ্ছি সেরকম করবে। দেখো দ্য স্টুডেন্ট সেড, প্রত্যেকটাতে আছে, দেখো দ্য স্টুডেন্ট সেড, দেখে নাও,
অপশন বি তেও দ্য স্টুডেন্ট সেড, অপশন সি তেও দ্য স্টুডেন্ট সেড, অপশন ডি তেও কিন্তু দ্য স্টুডেন্ট সেড, এইটুকু কমন আছে। ঠিক আছে, এবার দেখো এই যে কমার কোটেশনের মধ্যে কি বসবে, দ্যাট বসবে, যে দ্যাট বসেছে দেখো প্রত্যেকটাতে দ্যাট আছে, তাই তো। এবার দ্যাটের পরে দেখো কি আছে, আই হ্যাভ বিন, তাই তো। এই যে সেড, সেডটা কি, সেডটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব, সেটটা কি আমাদের রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব যে টেন্সে থাকে ইনভার্টেড কোটেশনের মধ্যে সেই ভার্বটাও কিন্তু এই রিপোর্টিং ভার্বের মতোই হয়। কি বললাম, এই যে সেড, এই সেডটা পাস্ট টেন্সে আছে, দ্যাট মিন্স এই ইনভার্টেড কোটেশনের মধ্যে যে ভার্বগুলো আছে সেটাও কিন্তু পাস্ট টেন্সে আমাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে আই আছে, ঠিক আছে, আই মানে কে, দ্য স্টুডেন্ট, তার মানে হি। আচ্ছা আমি ধর লিখছি এখানে, এই যে হি লিখলাম, ঠিক আছে, আয়ের জায়গায় হি লিখলাম, বোঝা গেছে এটুকু। এখানে দেখো কি আছে, হ্যাভ আছে, হ্যাভ মানে কি প্রেজেন্ট টেন্সে হ্যাভ আছে, কিন্তু আমাকে সেড আছে বাইরে, ওই জন্য কি বললাম এক্ষুনি আমাকে পাস্ট টেন্সে করতে হবে। হ্যাভ এর পাস্ট কি হয়, হ্যাড হয়। ঠিক আছে, এবার আমরা একটু খুঁজে নেবো যে কোন অপশনে হি এর পরে হ্যাড বসেছে। অপশন এতে দেখো হি হ্যাজ বিন আছে, তার মানে এটা হবে না। ঠিক আছে, অপশন বি তে দেখো দ্যাট হি হ্যাড, তাই তো, হি হ্যাড আছে, এটা হতে পারে। ঠিক আছে, অপশন সি দেখো দ্য স্টুডেন্ট সেড দ্যাট হি হ্যাড বি, এখানেও হি এর পরে হ্যাড আছে, ঠিক আছে, তাহলে এটাও হতে পারে। অপশন ডি দেখো দ্যাট হি ওয়াজ প্র্যাকটিসিং, হি এর পরে ওয়াজ আছে, মানে এটাও হবে না। কি বললাম, হি এর পরে হ্যাড বসবে। ঠিক আছে, এইটুকু গেল। এবার প্র্যাকটিসিং ফর দ্য কম্পিটিশন ফর মান্থস, এইটুকু তো একই থাকবে। তারপরে দেখো এবার এখানে যে চেঞ্জটা হবে, বাটের পরে দেখো আই আছে, আই মানে কে, আই মানে হি, তাই তো, সে স্টুডেন্টকে বোঝানো হচ্ছে। এখানে এম আছে, কি আছে এখানে, এম আছে, এম মানে প্রেজেন্ট টেন্স, তাহলে এই যে আমাদের রিপোর্টিং ভার্ব সেড আছে পাস্ট টেন্সে, তাহলে এম এর পাস্ট টেন্স করতে হবে কি, হি এর পরে কি বসবে, পাস্ট টেন্সে ওয়াজ বসবে। এবার মেলাও দেখি, বাটের পরে হি ওয়াজ কোথায় আছে, এই দুটোর মধ্যে অপশন বি আর অপশন সি এর মধ্যে দেখো বাটের পরে কি খুঁজবো আমরা, হি এর পরে ওয়াজ বসবে। এই দেখো বাটের পরে হি এর পরে ওয়াজ বসেছে, আর অপশন সি তে কি বসেছে দেখো, অপশন সি তে বাটের পরে হি ইজ বসেছে, তার মানে এটা ভুল হয়ে গেল। তার মানে আমাদের রাইট অ্যান্সার কোনটা, এই যে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কি বললাম বোঝা গেছে, একদম সহজ, ভয় পাওয়ার কোনো দরকারই নেই। ঠিক আছে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে তোমাদের ভেতরে যে হেল্পিং ভার্ব গুলো বা যদি মেন ভার্ব থাকে, শুধু মেন ভার্ব থাকে, সেটাকে তোমাকে পাস্ট টেন্সেই চেঞ্জ করতে হবে। এটা তো একদম নর্মাল। দেখো হ্যাভ থেকে আমি হ্যাড করলাম, হ্যাভের পাস্ট টেন্স হ্যাড, যদি হ্যাজ থাকতো হ্যাজের পাস্ট টেন্স হ্যাডই থাকতো, হ্যাডই হতো, তাই না। আর এখানে কি আছে, আয়ের পরে এম আছে, এম এর পাস্ট টেন্স কি হয়, হয় ওয়াজ বসবে না ওয়্যার বসবে। ওয়াজ কোথায় বসে, এক বচনের সিঙ্গুলার থাকলে ওয়াজ বসবে, আর প্লুরাল একের বেশি বোঝালে ওয়্যার বসবে। এখানে হি ছিল, হি এর পরে কি বসবে, হি তো একজন বোঝাই, ওই জন্য হি এর পরে ওয়াজ বসবে। কি বললাম, ক্লিয়ার হয়েছে। তার মানে এখানে পেয়ে গেলাম অপশন বি আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার। কোশ্চেন নাম্বার 15, choose the most suitable option to replace the highlighted part of the sentence. এই যে সেন্টেন্সে যে হাইলাইটেড পার্টটা করা আছে, বোল্ড অক্ষরে লেখা আছে, ঠিক আছে, এই জায়গাটা কি হবে বা কি রিপ্লেস করব আমরা এই চারটে অপশনের মধ্যে, একটু পড়ে নিই আমরা। ইন অর্ডার টু আর্নিং ডিসেন্ট লিভিং, মানে ঠিকঠাক বেঁচে থাকার জন্য, উই নিড টু হ্যাভ আ গুড জব, আমাদের দরকার একটা ভালো চাকরি, উইথ আ লুক্রেটিভ স্যালারি, এবং তার লাভজনক একটা মাইনা বা স্যালারি এটা দরকার, তাহলেই আমরা ঠিকভাবে জীবন যাপন করতে পারবো, তাই না। তো এখানে দেখো একটা জিনিস, এদের কি আছে, টু, তাই তো, ইন অর্ডার টু, ইন অর্ডার টু মানে কি, উদ্দেশ্যে। কি বললাম, ইন অর্ডার টু মানে হচ্ছে উদ্দেশ্যে, তাহলে এখানে কি আছে, টু আছে, ঠিক আছে। টু এর পরে এই যে টু তো একটা প্রিপোজিশন, তাই তো, টু একটা প্রিপোজিশন, তো টু এর পরে ভার্বের কোনো চেঞ্জ হয় না, মানে ভার্ব যখন বসবে একদম প্রেজেন্ট যে ফরম্যাট, ভার্বের যে প্রেজেন্ট ফরম্যাট, ঠিক আছে, সেইটাই কিন্তু বসবে ভার্বের সাথে। ধরো একটা ভার্ব আছে ডু, ঠিক আছে, টু এর পরে কিন্তু ডুই বসবে, টু এর পরে ডুই বসবে, ডিড বসবে না। টু এর পরে যদি ডিড বসাই, টু ডিড, ঠিক আছে, হবে না। আমি যদি বসাই টু এর পরে ডান, হবে না। যদি বসাই ডুইং টু এর পরে, হবে না। ঠিক আছে, তা টু এর পরে ভার্বের এই কোনো চেঞ্জ কিন্তু হবে না, একদম প্রেজেন্ট টেন্স যেটা টু এর পরে ডু, সেটাই কিন্তু বসবে। ঠিক আছে, তাহলে এখানে কি পাচ্ছি আমরা দেখো, তাহলে এখানে আইএনজি, আইএনজি বাদ চলে যাবে। ঠিক আছে, তো কি হবে, টু আর্ন হবে। ঠিক আছে, আর একটা জিনিস মাথায় রাখার এখানে, যে ডিসেন্ট লিভিং মানে কি, ঠিকভাবে জীবনযাপন করা, জীবন ধারণ করা, তাই তো, এর আগে অবশ্যই একটা এ বসবে, আ ডিসেন্ট লিভিং, এটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে একটা সুন্দর জীবনযাপন করা, ঠিকঠাক বেঁচে থাকা। ঠিক আছে, তো এই জন্য দেখো আমাদের এই যে অপশন সি, আর্ন আর ডিসেন্ট লিভিং, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার। Question 16. Choose the most suitable option to replace the highlighted part of the sentence. এই highlighted পার্টটা আমাদের চেঞ্জ করতে বলছে, কোন অপশনের মাধ্যমে হবে। দেখো, my brother works for a
এমএনসি, আমার ভাই একটা এমএনসি তে কাজ করে, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করে। এখানে কি হতে পারে, এমএনসি হবে নাকি অ্যান এমএনসি হবে নাকি হোয়ার এভার এমএনসি হবে নাকি এনি এমএনসি হবে। আচ্ছা একটু আমরা বুঝে নিই, আমরা সেই ছোটবেলায় শিখেছিলাম যখন কনসোন্যান্ট থাকে তখন কি হয়, তখন তার আগে এ বসে, আর যখন ভাওয়েল থাকে এ ই আই ও ইউ তার আগে কি হয়, অ্যান বসে, তাই তো। কিন্তু এখানে দেখো কি আছে, এই দেখো যখন আমরা মাদার উচ্চারণ করছি, মাদার, ঠিক আছে, বা এম দিয়ে উচ্চারণ করছি মানি, তখন কিন্তু এম আসছে, তাই তো, তখন আমরা এ ইউজ করতে পারি, তাই তো। কিন্তু দেখো এখানে যখন দেখবি অ্যাব্রিভিয়েশন ফরম্যাটে দেওয়া থাকবে, এই দেখো এমবিএ, এমবিএ, এমএলএ, এমপি, এমবিবিএস ডক্টর, দেখো এম এম এম, তখন এম বড় হাতের ক্যাপিটাল আছে, আর প্রত্যেকটা অ্যাব্রিভিয়েশন এম বি আবার ডট দিয়ে এ, তাই তো, এমবিএ। এবার যখন আমরা এম উচ্চারণ করছি তখন কি হচ্ছে, দেখো এম এম এ আসছে, এ এম, কিংবা এ আর এম, তাই তো, এম, ঠিক আছে, এম না কিন্তু এম আসছে, ঠিক, এম উচ্চারণ করতে গিয়ে তখন কি হচ্ছে, মাথায় রাখবে একটা জিনিস, ভাওয়েল সবসময় সাউন্ড পছন্দ করে, সাউন্ড যেমন ঠিক ভাওয়েল সেরকম ভাবেই রূপ নেবে। ওই জন্য এই এমবিএ এমএলএ যখনই এইসব শব্দ থাকবে তখন কি হবে, তখন কিন্তু আমাদের এ না বসে অ্যান বসবে। ঠিক দেখো, এই দেখো এফবিআই, এফবিআই অফিসার, ঠিক আছে, এফ এফ উচ্চারণ করো এফ, এ আর ফ, এই যে ভাওয়েল চলে এসছে এ, তাই তো, এক্স রে, এনজিও ওয়ার্কার, এইচআরএ অ্যালাওয়েন্স, ঠিক আছে, এয়ার, অনেস্ট ম্যান, ঠিক আছে, সবসময় এদের আগে কি বসবে, অ্যান শব্দটা বসবে। ওই জন্য দেখো এই যে কোশ্চেনে আমাদের কি আছে, মাই ব্রাদার ওয়ার্কস ফর ড্যাশ বা এ এমএনসি, হবে না, কি হবে, অ্যান এমএনসি। এই এম এনসি, এম উচ্চারণ করতে গিয়ে আমাদের আগে একটা এ আসছে, ভাওয়েল সাউন্ডিং শব্দ আসছে, ওই জন্য কি হবে, এখানে অ্যান বসবে, এ এমএনসি কিন্তু হবে না। ঠিক আছে, ক্লিয়ার। চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস ট্রান্সফরমেশন অফ দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সের প্যাসিভ ভয়েসে করতে বলেছে, ভয়েস চেঞ্জ করতে বলেছে, ঠিক আছে। দেখো কি লেখা আছে, পিপল ইট রাইস ইন মেনি কান্ট্রিজ, লোকজন খাই ভাত বা ভাত খাই অনেক দেশে, ঠিক আছে। তাহলে এখানে পিপলটা কি, পিপল হচ্ছে সাবজেক্ট, তাই তো, ইটটা কি মেন ভার্ব, খাওয়া বোঝাচ্ছে, ডু ভার্ব মেন ভার্ব বোঝাচ্ছে। এবার দেখো মেন ভার্বকে কি সবসময় কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে, তাহলে তোমরা কিন্তু অবজেক্ট পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে মানুষজন কি খায়, মানুষজন রাইস খায়, তার মানে এটা হলো অবজেক্ট। কি বললাম বোঝা গেছে। তাহলে আমাদের ভয়েস চেঞ্জ করার সময় প্রথম কাজ কি, যে অবজেক্টকে কান ধরে টেনে ফার্স্টে বসাতে হবে, তো এখানে রাইস বসালাম, ঠিক আছে। এবার সেকেন্ড নিয়ম কি, সেকেন্ড নিয়ম হচ্ছে আমাদের একটা হেল্পিং ভার্ব, সেকেন্ড নিয়ম কি হবে, আমাদের একটা হেল্পিং ভার্ব বসাতে হবে। এই যে মেন ভার্ব দেওয়া আছে, মেন ভার্ব দেখে আমাকে হেল্পিং ভার্ব বসাতে হবে। মেন ভার্ব আছে কি ইট, তাই তো, এর পাস্ট টেন্স কি হয়, এট, খেয়েছিলাম বা খেয়েছিল, আর থার্ড ফর্ম কি হচ্ছে, ইটেন, তাই তো। তাহলে এখানে ইটটা কি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্টে দেওয়া আছে, তাহলে বুঝতে পারছি প্রেজেন্ট টেন্স যদি দেওয়া থাকে তাহলে প্রেজেন্টের সাথে হেল্পিং ভার্ব কি কি হয়, একটা হয় এম, একটা হয় ইজ, আর একটা হয় আর, তাই তো। তাহলে এই রাইস, রাইসের সাথে কি বসবে, আর বসবে, অনেক তো রাইস, নাকি ইজ বসবে, এম তো শুধুমাত্র আয়ের সাথে বসবে, তাই তো। তাহলে এম এখানে বসছে না। মাথায় রাখবে রাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, গোনা যায় না, ওই জন্য কি বসবে, সবসময় ইজ বসবে, ঠিক আছে। তো রাইস ইজ বসালাম। এবার 3 নাম্বার নিয়ম হচ্ছে ভার্বের থার্ড ফর্ম বসবে। থার্ড ফর্ম কি আছে, ইট আছে মেন ভার্ব, তাই তো, মেন ভার্বের থার্ড ফর্ম বসবে। মেন ভার্বের থার্ড ফর্ম কি আছে, দেখো ইটেন, তাই তো, তাহলে এখানে ইটেন বসাবো। তারপরে কি আছে, ইন মেনি কান্ট্রিজ, তাই তো, ইন মেনি কান্ট্রিজ। তারপরে কি আছে, পিপল, তাহলে কি লিখবো, বাই পিপল লিখবো। এই যে বাই পিপল, এই বাই পিপল লেখার আর দরকার নেই, কারণ এটা সবাই জানে যে মানুষই একমাত্র ভাত রান্না করতে পারে পৃথিবীর মধ্যে এবং মানুষই খায়, তাই তো। ওই জন্য কিন্তু এই বাই পিপল লেখার দরকার নেই আর, ঠিক আছে। এটাকে উজ্জ্ব রাখতে হবে, যেটাকে ইংলিশে বলে কি, উজ্জ্ব কথাটার অর্থ কি, আন্ডারস্টুড, ঠিক আছে। উজ্জ্ব রেখে দিতে হবে কাকে, এই যে বাই পিপলকে উজ্জ্ব রেখে দিতে হবে। তা কি পেলাম, রাইস ইজ ইটেন ইন মেনি কান্ট্রিজ, কোথায় আছে দেখো, রাইস ইজ ইটেন ইন মেনি কান্ট্রিজ, অপশন সি আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। কোশ্চেন 18 দেখো কি বলছে, সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেসেস দ্য গিভেন সেন্টেন্স ইন ডিরেক্ট ভয়েস, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে। দেখো, দ্য সিইও অ্যানাউন্স দ্যাট দ্য কোম্পানি হ্যাড লস্ট আ সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ রেভিনিউ লাস্ট ইয়ার অ্যান্ড দ্যাট দে ওয়ার মেকিং ডিফিকাল্ট ডিসিশন টু স্টে অ্যাফ্লোট, ঠিক আছে। এই যে এত বড় সেন্টেন্স, তোমরা ভাবছো যে এত বড় সেন্টেন্স কিভাবে আমরা এর কোনটা সঠিক কোনটা বেঠিক আমরা খুঁজে বার করব, একদম সহজ, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি ছোট্ট একটা জিনিস দেখিয়ে দেবো, নিশ্চয়ই তোমরা পারবে। দেখো কি আছে এখানে, দ্য সিইও অ্যানাউন্সড,
দেখো প্রত্যেকটা অপশনে দেখো সিইও অ্যানাউন্স করেই লেখা আছে, তারপরে কমা কোটেশন মানে ন্যারেশন চেঞ্জ শুরু হচ্ছে। আচ্ছা ডিরেক্ট সেন্টেন্স মানে কি জানো, এটা তো আমাদের দেওয়া আছে, এটা কিসে দেওয়া আছে, এটা ইনডিরেক্ট স্পিচে দেওয়া আছে তাই না, এটা দেওয়া আছে ইনডিরেক্ট স্পিচে, কিন্তু আমরা কি করব, আমরা করব ডিরেক্ট স্পিচে টার্ন করব এটাকে। ডিরেক্ট স্পিচ মানে হচ্ছে সেন্টেন্সের মধ্যে কোটেশন থাকবে, চারটে অপশন দেবে, চারটে অপশনের মধ্যে কোটেশন দেওয়া আছে, কোটেশন শুরু হচ্ছে কোটেশন শেষ হচ্ছে, তাই তো। আচ্ছা এবার একটা জিনিস যেটা মাথায় রাখার, দেখো কোটেশন শুরু হচ্ছে কি দিয়ে, দা কোম্পানি দিয়ে, প্রত্যেকটা দেখো দা কোম্পানি দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে বেশ এটা দিয়ে শুরু হলো। এইবার একটা জিনিস যেটা একদম মনে রাখার জিনিস সেটা হচ্ছে দেখো, দেখো কি আছে এখানে, হ্যাড লস্ট, তাই তো। এই যে ইনভার্টেড কোটেশনের মধ্যে বা ডিরেক্ট স্পিচের মধ্যে এই যে হ্যাড কথাটা দুটো জায়গায় আসতে পারে, ঠিক আছে। এক হচ্ছে ইনডিরেক্ট স্পিচের মধ্যে এই যে কোটেশনের মধ্যে কি থাকবে, সবসময় তোমাকে কি রাখতে হবে, হয় হ্যাশ দেখতে হবে কিংবা হ্যাভ থাকতে হবে, ঠিক আছে। ওই হ্যাজ হ্যাভ থাকবে, হয় একটা সেন্টেন্সে কি হয় হ্যাজ হ্যাভ থাকলেই আমাদের হ্যাড আসছে, আর একটা অপশন যেটা হতে পারে সেটা হচ্ছে যে মেন ভার্ব তার পাস্ট টেন্স থাকবে, এখানে মেন ভার্ব পাস্ট টেন্স কি আছে, দেখো লস্ট আছে, থার্ড ফর্ম করে দেওয়া আছে, কিন্তু এর পাস্ট টেন্সও তো লস্টই হয় তাই না। তাহলে আমরা এখন খুঁজবো দুটো জিনিস, দেখবো দা কোম্পানির পরে কোথায় হ্যাজ আছে কিংবা হ্যাভ আছে, কিংবা দা কোম্পানির পরে লস্ট শব্দটা লেখা আছে। কি বললাম বোঝা গেছে, দুটো জিনিস খুঁজবো, দা কোম্পানির পরে হয় হ্যাজ কিংবা হ্যাভ লেখা আছে, কিংবা দা কোম্পানির পরে লস্ট একদম পাস্ট টেন্স দেওয়া আছে। চলো খুঁজি আমরা। এই দেখো দা কোম্পানি লস্ট, কি বললাম লস্ট লেখা আছে, তাহলে এটা হতে পারে আমাদের অ্যান্সার। আর একটু খুঁজে নি, দা কোম্পানি এখানে হ্যাড আছে, আমি কি বললাম হ্যাড থাকলে তো হবে না, আমি বলেছি কি হ্যাজ থাকতে হবে কিংবা হ্যাভ থাকতে পারে, তার মানে এটা বাদ দিয়ে দাও, ঠিক আছে। তারপরে কি আছে দেখো, দা কোম্পানি কি আছে, লজেস, লজেস কথাটা আছে, তার মানে এটা হবে না, আমরা কি বললাম লস্ট থাকতে হবে। আচ্ছা এবার দেখো দা কোম্পানি লস্ট, হ্যাঁ এখানেও কিন্তু আছে লস্ট, তার মানে এটাও হতে পারে, তার মানে আমাদের অপশন এও হতে পারে, অপশন ডি ও হতে পারে। এবার একটু পড়ি তাহলে আমরা বুঝতে পারবো। তারপরে দেখো a significant amount of revenue last year, a significant amount of revenue last year, এটা তো তাই, a significant amount revenue the previous year, ঠিক আছে। এইবার দেখো and এর পর থেকে কি আছে, যে দে ওয়্যার, দে মানে কারা, তারা, যে সিইও যারা, তাহলে আমরা বোঝাবে ওদের তাই না। এই দেখো উই আছে এখানে, তাহলে এখানেও দেখো, এই দেখো এখানেও উই আছে, ঠিক আছে। এইবার একটা জিনিস লক্ষণীয়, দেখো এখানে কি আছে, ওয়্যার আছে, কি বললাম এখানে কি আছে, ওয়্যার আছে, ইনডিরেক্ট স্পিচে ওয়্যার আছে, তার মানে কি এই যে আমাদের এই যে ডিরেক্ট সেন্টেন্স মানে ইনভার্টেড কোটেশনের মধ্যে অবশ্যই প্রেজেন্ট টেন্স থাকবে, তাই জন্যই কিন্তু এখানে ওয়্যার এসছে। দেখো এখানে, এখানে উই এর পরে আর আছে, এখানে উই এর পরে ওয়্যার আছে, উই এর পরে ওয়্যার থাকলে তো ওয়্যার এখানে বসতো না, উই এর পরে ডিরেক্ট সেন্টেন্সে যদি ওয়্যার থাকতো তাহলে ওয়্যার নিশ্চয়ই বসতো না এখানে, তাহলে এখানে যে প্রেজেন্ট টেন্স আর আছে বলেই এখানে পাস্ট টেন্স ওয়্যার বসেছে। কারণ কি আমি বললাম, আগের যে আমরা ন্যারেশন চেঞ্জ করলাম সেখানে কি বললাম, যে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ইনভার্টেড কোটেশনের ভিতরে যেটা থাকবে, ইনভার্টেড কোটেশনে যে প্রেজেন্টটা থাকবে সেটাকেও কিন্তু পাস্ট টেন্সে করতে হবে। তাহলে ইনভার্টেড কোটেশনের মধ্যে আর ছিল বলেই তো আমি এটাকে এই যে দে ওয়্যার এই যে পাস্টে এনেছি তাই না। তাহলে এখানে কি হবে, উই আর মেকিং ডিফিকাল্ট ডিসিশন টু স্টে অ্যাফ্লোট, তাহলে অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে এটুকু। কোশ্চেন নাম্বার 19, rearrange the following sentences to form a meaningful and grammatically correct paragraph, মানে PQRS তোমাকে রিঅ্যারেঞ্জ করতে হবে। একদম ভয় পাবে না, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা ঠিক সেভাবেই শুধু লজিকটা মেনটেন করবে, আর একটা বাক্যের সাথে আর একটা বাক্য কিভাবে সংলগ্ন আছে সেটা একটু দেখার চেষ্টা করবে, তাহলেই বুঝতে পারবে। দেখো পি বলছে she used her little trowel টু লুজেন দ্য রিচ ব্ল্যাক ডার্ট, এর মানেটা বলে দিই। সি ইউজ, সে ব্যবহার করছিল বা ব্যবহার করলো একটা লিটল ট্রাওয়েল, ট্রাওয়েল মানে কি জানো, ট্রাওয়েল মানে এইটা, এটাকে কি বলে বাংলায় কুরুনি বা কুরনিক কিছু একটা বলে, ওই রাজমিস্ত্রিদের কাছে থাকে তাই তো। তা সে একটা কুরুনি ইউজ করলো টু লুজেন দ্য রিচ ব্ল্যাক ডার্ট, লুজেন মানে কি ঢিলে করতে, মানে সরিয়ে আনতে, রিচ ভালো সমৃদ্ধ, ব্ল্যাক ডার্ট কালো রঙের যে মাটিগুলো, ঠিক আছে নোংরা বা মাটিগুলোকে সে এই কুরুনি দিয়ে বা কুরনিক দিয়ে সরিয়ে নিল, ঠিক আছে। কিউ বলছে she made a shallow hole, সে একটা ছোট্ট গর্ত করলো, হোল মানে কি গর্ত করলো, আচ্ছা, and carefully lowered a little seed into it, এবং আস্তে আস্তে একটা ছোট্ট একটা বীজ সেই গর্তের মধ্যে দিয়ে দিল, ঠিক আছে। তারপর দেখো she would now watch, এবার সে দেখবে for the emergence of the first small sprout, কি বলছে ফার্স্ট প্রথম, স্মল মানে কি ছোট, স্প্রাউট মানে হচ্ছে অঙ্কুর, ছোট অঙ্কুর বেরোবে সেটা মেয়েটা দেখবে, ঠিক আছে।
এস বলছে দ্য গ্রাউন্ড ওয়াজ স্যাচুরেটেড, মাটিটা কেমন ছিল দেখো, বাই দ্য সফট স্ট্রিম অফ ওয়াটার, হালকা জলের ছিটে দিয়ে, হালকা জল দিয়ে মাটিটা ভেজা ভেজা করে নেওয়া হলো। সিগনিফাইং, যেটা সিগনিফাই করছে, যেটা তাৎপর্যপূর্ণ, কিসের তাৎপর্যপূর্ণ, দ্য পসিবিলিটি অফ ফ্রেশ লাইফ, সেখান থেকে একটা প্রাণ, নতুন একটা প্রাণের সঞ্চার হবে। ঠিক আছে, আচ্ছা এবার একটু তোমরা ভালো করে বুঝে নাও, যখন এই দেখো ছবিটা দেওয়া আছে, যখন একটা মেয়ে একটা বা আমরা একটা গাছ পুঁতি বা একটা বীজ রোপণ করি, তখন কি করি, আগে মাটিটা আমরা সরিয়ে নিই, তাই তো। একদম যেমন ফার্স্টেরটা আছে, শি ইউজড আ লিটল ট্রাভেল টু লুজেন দ্য রিচ ব্ল্যাক ডট, সে এই ট্রাভেলটা ইউজ করলে, এই যে কুড়ুনিটা ইউজ করলো মাটিটা সরিয়ে নিতে, তাহলে এটা 1 নম্বরে থাকছে আমাদের, তাই তো। তারপরে দেখো শি মেড আ শ্যালো হোল, তাই না, মাটি সরানোর পরে কি করি, সেখানে মেয়েটা একটা বীজ পুঁতে দিল। আমরাও তো তাই করি, মাটি সরানোর পরে কোন একটা জিনিস নিয়ে মাটি সরিয়ে নিলাম, দিয়ে একটা বীজ সেখানে রেখে দিলাম। তা মেয়েরাও তাই করলো, দেখো সে কেয়ারফুলি একটা ছোট বীজ এখানে গর্তের মধ্যে রেখে দিল, তাহলে এটা 2 নাম্বার। এইবার দেখো এখানে বলছে যে 3 নাম্বার কোনটা হবে, দেখো এই যে সে এবার অঙ্কুর বেরোনো দেখবে নাকি সে আগে জল দেবে। আমরা কি করি সাধারণত, মাটিটা আমরা আগে লুজ করে নিলাম, তারপরে তার মধ্যে বীজটা রেখে দিলাম, তারপরে হালকা জলের ছিটে দিই আমরা, তাই না। তাহলে এখানে এই দেখো জলের ছিটে দেওয়া হলো, সেখান থেকে নতুন একটা লাইফ বেরোবে বলে, তাই না। তাহলে এটা হচ্ছে 3 নাম্বার। আর 4 নাম্বার দেখো শেষ করে দিচ্ছে এই বাক্যটা, কি বলে, যে এবার সে দেখবে নতুন প্রাণের একটা সঞ্চার এই মাটির নিচ থেকে বা বীজ থেকে বেরোবে, তাহলে এটা হবে 4 নাম্বার। ঠিক আছে, বুঝতে পেরেছো, তাহলে কি হবে, ফার্স্টে হবে পি, তারপরে হবে কিউ, তারপরে হবে এস, তারপরে হবে আর, পি কিউ এস আর। কোথায় খোঁজো, পি, এই যে অপশন এ, পি কিউ এস আর। বুঝতে পেরেছো, একটার সঙ্গে একটা যে লজিক মেনটেন করতে হবে, আর যে একটার সঙ্গে আর একটা বাক্য যে সংলগ্ন, অ্যাটাচমেন্ট যেটা, কানেকশন যেটা, সেটা তোমাকে বুঝতে হবে। প্রথমে মেয়েটা মাটি সরালো, তারপরে তার মধ্যে একটা বীজ রাখলো, ঠিক আছে, তার মধ্যে হালকা জল দিল ওই জায়গাটাতে, মাটি ভেজানো জায়গাটাতে, তারপরে কি করলো, তারপরে সে দেখবে সেখান থেকে নতুন অঙ্কুর বা চারা সেখান থেকে বেরোচ্ছে। ক্লিয়ার এটুকু, ঠিক আছে। নেক্সট দেখো, rearrange the following sentence parts to form a meaningful and grammatically correct paragraph, সেই PQRS, ঠিক আছে। দেখো মানেটা পড়ে দিচ্ছি আমি। He believed that the id, ego and superego were all interrelated components of the mind. তিনি বিশ্বাস করতেন যে ইদ, ইগো আর সুপারিগো আমাদের মনের পারস্পরিকভাবে জড়িত একটা অংশ, ঠিক আছে। Sigmund Freud's work greatly shaped our conception of human mind. সিগমন্ড ফ্রয়েড মানে এই যে ভদ্রলোক, ছবি দেওয়া আছে, তো এই ভদ্রলোকের যে কাজগুলো কি করেছে, মানুষের মন সংক্রান্ত যে ধ্যান ধারণা সেগুলো কিন্তু পাল্টে দিয়েছে। আর বলছে আনকনসিয়াস আর্জেস অফেন ড্রাইভ আওয়ার কনসিয়াস বিহেভিয়ার। কি বলছে, আনকনসিয়াস মানে অচেতন মনের মধ্যে, আমাদের প্রত্যেকের অচেতন মনের মধ্যে যে সুপ্ত ইচ্ছাগুলো লুকিয়ে থাকে, সেগুলোই কিন্তু আমাদের জাগ্রত অবস্থায় বা জ্ঞানমূলক অবস্থায় যে আমরা আচরণগুলো করি, ব্যবহারটা করি, সেটা কিন্তু ফুটে ওঠে। অ্যাজ পারিস সাইকো অ্যানালাইটিক থিওরি, তার মনোবিশ্লেষণ তত্ত্বে কিন্তু তাই বলছে। The conflicts which create psychological distress and worry were explained by this complex paradigm. বলছে তার এই তত্ত্বের মাধ্যমে, তার এই জটিল তত্ত্বের মাধ্যমে এই যে আমাদের মনের মানসিক চাপ এবং উদ্বেগের সৃষ্টিকারী, ঠিক আছে, আমাদের মনের মানসিক চাপ এবং উদ্বেগ সৃষ্টিকারী এমন যে দ্বন্দ্বগুলো হয়, ঠিক আছে, সেই দ্বন্দ্বগুলোকে খুব ভালো করে ব্যাখ্যা করা আছে তার এই জটিল তত্ত্বের মাধ্যমে। কোনটা হবে পি, কোনটা কিউ, কোনটা আর, কোনটা এস, এই চারটে আমাকে বার করতে হবে। যেখানে এই ভদ্রলোকের নাম দিয়ে শুরু হচ্ছে সেখানটা কি স্টার্ট হিসেবে ধরে নেওয়া যায় না, তোমরা কি মনে করো, দেখো দেখি, এই যে সিগমন্ড ফ্রয়েড, কিউ, তাই তো, কিউ লেখা আছে। সিগমন্ড ফ্রয়েড তার যে চিন্তা ভাবনা, তার যে লেখা বা চিন্তা ভাবনায় কিন্তু আমাদের মানসিক হিউম্যান মাইন্ড সম্পর্কে আমাদের ধ্যান ধারণা সেটা পাল্টে দিয়েছে, তাই তো। এটা আমরা 1 নম্বর যদি ধরি, ভুল হবে কি, চলো দেখা যাক, ঠিক আছে। এর ঠিক পরে কোনটা হতে পারে, এটা মনে হচ্ছে দেখো, এই যে হি বিলিভ, তিনি মনে করতেন, আগেরটাই কি বললো, সিগমন্ড ফ্রয়েডের নাম দিয়ে শুরু করলো, আর এবার বলছে কি, পিতে যেটা লেখা আছে, তিনি মনে করতেন যে ইদ, ইগো আর সুপার ইগো আমাদের মনের একটা অবিচ্ছেদ্য অংশ বা একে অপরের সাথে এরা জড়িত, তাই না। এরপরে এটাই যাই, আর তো এই দুটো যাচ্ছে না, তাহলে এটাকে আমি 2 ধরি, ঠিক আছে। আরে বলছে অচেতন মনের মধ্যে যে সুপ্ত বাসনাগুলো থাকে, ইচ্ছাগুলো থাকে, সেগুলোই কিন্তু আমাদের বাহ্যিক ব্যবহারে অনেক সময় প্রকাশ পায়, এটা তার সাইকো অ্যানালিটিক থিওরি প্রকাশ করছে বা বলছে, তাই তো, সেটা অনুসারে এটাই হয়, তাই তো। তাই এটাকে আমি যদি 3 ধরি, 3 ধরা যায় এটাকে। দ্য কনফ্লিক্টস হুইচ ক্রিয়েট সাইকোলজিক্যাল ডিস্ট্রেস,
যে দ্বন্দ্বগুলো মানসিক চাপ আর উদ্বেগ সৃষ্টি করে সেইগুলোকেই নিয়ে আলোচনা করা আছে তার এই তত্ত্বে। এটা তো লাস্ট কনক্লুডিং সেন্টেন্স দেখো, যে মানসিক চাপ আর উদ্বেগ সৃষ্টি করে যে জিনিসগুলো সেগুলোই তার এই তত্ত্বের মধ্যে আলোচনা করা আছে। তা এটা বলেই দেখো সেন্টেন্স শেষ হয়ে যাচ্ছে বা এই যে টপিকটা শেষ হয়ে যাচ্ছে। তাই এটাকে আমি চাপ ধরতে পারি, তাই তো? বুঝতে পেরেছো? প্রথমে নাম দিয়ে শুরু করলাম, যে এটা নাম দিয়ে শুরু হচ্ছে তার মানে এটাই হতে পারে, তাই তো? তারপরে হি দিয়ে শুরু হচ্ছে, তিনি বলতেন যে ঈদ, ইগো, সুপার ইগো, যে এটা তিনটেই আমাদের অবিচ্ছেদ্য অংশ, একে অপরের সাথে জড়িত, এটা মনে হচ্ছে। তারপরে থার্ড হচ্ছে যেটা, যে আমাদের অচেতন মনের যে ধ্যান ধারণা সেটাই প্রকাশ পাচ্ছে আমাদের ব্যবহারে, তাই তো? এটা 3 নাম্বার। আর 4 নাম্বার দেখো কনক্লুডিং করে দিয়ে শেষ করে দিচ্ছে লাইনটা, মানে এই যে 4টে কথা বললো, এই যে প্যারাগ্রাফটা শেষ করে দিচ্ছে এই কথার মাধ্যমে, যে আমাদের মানসিক যে দ্বন্দ্বগুলো আছে তার এই লেখার মাধ্যমে বা লেখাতে খুব ভালোভাবে বিশ্লেষণ করা আছে। শেষ হয়ে গেল, ঠিক আছে? তো এইভাবেই দেখো কি পেলাম আমরা, প্রথমে পেলাম কিউ পেলাম, তারপরে পেলাম পি, তারপরে পেলাম আর, দেন এস। কিউ পি আর এস কোথায় আছে দেখো, এই অপশন এ, কিউ পি আর এস হচ্ছে কারেক্ট অ্যান্সার। শুধুমাত্র লজিক আর একটার সাথে একটা কানেকশন খুঁজে তোমাকে সংলগ্নতা যাকে বলে, এই কানেকশন খুঁজে বার করেই কিন্তু এগুলো খুব সুন্দরভাবে আমরা সঠিক করতে পারি। তো আজকের প্রিভিয়াস ইয়ার সেট এখানেই শেষ হলো। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। আর আজকের ভিডিওটা, আজকের এই প্রিভিয়াস ইয়ার সার্জারি তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কিন্তু জানাবে তোমরা। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই তারা সাবস্ক্রাইব করো। দ্যাটস অল ফর টুডে।